স্বাধীনতা ও জাতীয় দিবস আজ স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান। জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল, জাতি শ্রদ্ধা জানাচ্ছে তার শ্রেষ্ঠ সন্তানদের নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা। প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে আরো সবকি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। জনগণকে আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই। রাজধানী মোহাম্মদপুরের খাল ভরাট করে জমি দখলের অভিযোগ, ব্যক্তি মালিকানাধীন জমিও দখল করেছে চক্রটি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরে হামলা বন্ধের সমঝোতায় পৌঁছেছে রাশিয়া ইউক্রেন, নিষেধাজ্ঞা সরানোর শর্ত মেনে নিলেন। লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে 2026 বিশ্বকাপে জায়গা করে নিল আর্জেন্টিনা, ব্রাজিলকে উড়িয়ে দিল 4-1 গোলে। এবং 17 বছরের পদার্পণ দেশ টিভি সত্য বস্তুনিষ্ঠ সংবাদের অন্যতম গণমাধ্যম নতুন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ভূমিকা রাখার প্রত্যয়। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সংবাদ শুনছিলেন, সংবাদ শিরোনাম, সঙ্গে আছে রাবিয়া ইসলাম স্নেহা। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 24-এর গণ অভ্যুত্থান 71 স্বাধীনতা রক্ষার লড়াইয়ের অংশ দাবি করে ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐকমত্য আসবে প্রত্যাশা উপদেষ্টা পরিষদের সদস্যদের। সুষ্ঠু নির্বাচনের আয়োজনের পাশাপাশি পতিত স্বৈরাচারের হত্যা, গুম, খুনের বিচারও নিশ্চিত করে যেতে চায় অন্তর্বর্তী সরকার। সাইফুর রিপনের প্রতিবেদন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের আগেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন মুক্তিযোদ্ধা পরিবার, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিক, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, কূটনৈতিক, প্রশাসন সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভোর 6টার কিছু সময় আগে স্বাধীন বাংলাদেশের জন্য জীবন দেয়া বীর সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় সশস্ত্র সালামের সাথে বিয়োগলের সুর বেজে ওঠে। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি, পরে শোক বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের ও সংস্থার কূটনীতিক। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এই দিবসে আমরা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে আরো সবকি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। জাতীয় স্বার্থে, ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। 24 সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং 24-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 71 অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে 24। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। বিস্তারিত জানাতে জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। শাহাদাত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শাহাদাত, মহান স্বাধীনতা দিবসকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধে মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, যেমনটি বলছেন, আসলে স্বাধীনতা সংগ্রামের সেই মহান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে আজকে সকাল থেকে কিন্তু সাভার স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এখানে পদচারণা আমরা লক্ষ্য করতে পেরেছি। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর পদচারণা সবচেয়ে বেশি এখানে আমরা লক্ষ্য করেছি। বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সবচেয়ে বেশি এখানে উপস্থিতি ছিল, এবং তারপরও একে একে অন্যান্য যে দলগুলো রয়েছে, নাগরিক ঐক্য, জাতীয় পার্টি, এনসিপি সহ বাসদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু
এখনো এখানে এসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন একে একে এবং শহীদদেরকে স্মরণ করছেন। শুধু রাজনৈতিক দলগুলো নয়, অন্যান্য সংগঠনগুলোও কিন্তু আমরা সামাজিক সংগঠনগুলোকে সবচেয়ে বেশি লক্ষ্য করতে পারছি। একটু পরপরই কিন্তু তারাও আসছেন এবং এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং পুষ্পস্তবক অর্পণ করছেন। তো সবারই আসলে একটি লক্ষ্য যে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের সে আত্মত্যাগ যেন বৃথা না যায় এবং তাদের যে আত্মত্যাগের যে মূল উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য যেন বাস্তবায়িত হয়, সেইটি মূলত মূল লক্ষ্য। এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা কিন্তু সেই বিষয়টি সবচেয়ে বেশি তুলে ধরছেন। অন্যদিকে রাজনৈতিক নেতারা যারা রয়েছেন তাদেরও একটি লক্ষ্য যে আগামী নির্বাচনের ক্ষেত্রেও এসে তারা কথা বলেছেন, সেক্ষেত্রে গণতন্ত্রের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ রয়েছেন বলেও উল্লেখ করেছেন। সেই সাথে যদি বলি যে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও প্রত্যেকটা রাজনৈতিক দল একত্ববোধ থাকবে বলেও কিন্তু বিভিন্ন নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু আমাদেরকে সেই বিষয়টি জানিয়েছেন। তো সবকিছু মিলে যে স্বাধীনতার সংগ্রামের বীর শহীদ যারা রয়েছেন তাদের নিয়েও এখানে যে শ্রদ্ধার যে ঢল, সেই ঢল কিন্তু একে একে এখনো চলমান রয়েছেন এবং এই ঢল বাড়ছেন বলেও আমরা আসলে লক্ষ্য করতে পারছি। তবে এটি হয়তো কিছুক্ষণ পরেই আস্তে আস্তে স্রোতটা আরো কমে যাবে, যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের যারা শ্রদ্ধা নিবেদন করতে এসছেন তারা একে একে এখন চলে যাচ্ছেন এবং শ্রদ্ধা নিবেদন করে। সেই সাথে অন্যান্য সামাজিক সংগঠন এবং যে তাদের ব্যক্তি পরিবার কেন্দ্রিক আমরা দেখেছি শিশু সন্তানকে নিয়েও এসছেন, তারা কিন্তু এখন আসছেন এবং একে একে শ্রদ্ধা জানাচ্ছেন। তো সবকিছু মিলে এই ছিল সাভার থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। শাহাদাত, আপনাকে ধন্যবাদ। মহান স্বাধীনতা দিবসে বাংলার বীরদের শ্রদ্ধা জানাচ্ছে সব শ্রেণী পেশার মানুষ। জানবো রাজশাহী, মৌলভীবাজার ও ভোলার মানুষের স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে সহকর্মী সালে এলাহি কুচি ছোটন সাহার কাছ থেকে। প্রথমে যাচ্ছি মৌলভীবাজার। সালে, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সালে, মানুষের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন আমাদের আজকের এই স্বাধীনতা দিবসকে ঘিরে? এরপরেই তাদেরকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি আপনি জানতে চেয়েছিলেন যে আজকে মহান স্বাধীনতা দিবস, আমরা একটু করতালি দেই, মাঝে মাঝে 54 বছর আগে সবাই মিলে করতালি দেই। সংগ্রামের মধ্য দিয়ে এই দিনটি আমরা অর্জন করেছিলাম এবং এই দিনের মধ্য দিয়ে একই তালে তাদেরকে আহ্বান জানাচ্ছি, রাষ্ট্রের শুভেচ্ছা স্মারক প্রতিষ্ঠিত হয়েছিল এবং 54 বছরের এই ইতিহাসে বাংলাদেশের যে নানা চড়াই উতরাই পেরিয়ে একটা সুজলা সুফলা বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এবারে এই স্বাধীনতা দিবস উদযাপনিত হচ্ছে। আমি আছি এখন, এটা হচ্ছে মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামে। এখানে কিছুক্ষণ আগে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে এবং কুচকাওয়াজ শেষে এখন পুরস্কার বিতরণ চলছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে আজকে সকালে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার রূপন্তরীর মাধ্যমে এই দিবসটির সূচনা হয়। প্রতি বছরের ন্যায় এবারে এই দিবসটি সূচনা হয়েছে রূপন্তরীর মাধ্যমে এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে হাজার হাজার মানুষ এখানে স্মৃতিসৌধে শহীদদের প্রতি যে তারা ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন। এখানে সর্বস্তরের মানুষ ছিলেন, স্কুল, কলেজ, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সর্বস্তরের মানুষ ছিলেন। আমি আছি এখন মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে। এখানে এই কুচকাওয়াজ শেষে পুরস্কার বিতরণ চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবারে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এই স্বাধীনতা দিবসে এবারের যে বিষয়টি হচ্ছে অন্যান্য বছরের মতো এইবার কোনো ডিসপ্লে নেই, শুধু কুচকাওয়াজটি অনুষ্ঠিত হয়েছে। এই কুচকাওয়াজের শেষে এখন পুরস্কার বিতরণ চলছে এবং কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণ শেষ হয়ে যাবে এবং এখানে মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা প্রদান করা হবে। বিভিন্ন অনুষ্ঠান এখানে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় এই মহান স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে এবং সর্বস্তরের মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। অর্থাৎ মৌলভীবাজারের এই স্বাধীনতা দিবসকে ঘিরে নানা রকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেই সব কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে। এই ছিল মৌলভীবাজারের স্বাধীনতা দিবস উদযাপনে সর্বশেষ। আমি এখন চলে যাব আমাদের সহকর্মী ভোলার সুটন শাহর কাছে। সুটন শাহ, আজকে স্বাধীনতা দিবস উদযাপনে আপনার এলাকায় কি কর্মসূচি গ্রহণ করে এবং কিরকম মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন আমাদেরকে জানাবেন। পুরস্কার তুলে দিলে ধন্যবাদ আপনাকে। আপনি মৌলভীবাজারের যে জানাচ্ছিলেন মহান যে স্বাধীনতা এবং জাতীয় দিবসের কর্মসূচি সম্পর্কে, একইভাবে আপনি জানেন যে ভোলাতেও মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসের কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে। আমি রয়েছি ভোলা গজনবী স্টেডিয়াম মাঠে এবং এই মাঠে কিন্তু কিছুক্ষণ আগে ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান কিন্তু জাতীয় পতাকা
আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং কুচকাওয়াজ প্রতিযোগিতার কিন্তু তিনি শুভ সূচনা করেছেন এবং তিনি কিছুক্ষণ আগে কিন্তু বক্তব্য দিয়েছেন এবং দিনব্যাপী যে অনুষ্ঠানমালা রয়েছে এবং জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী যে অনুষ্ঠানমালা রয়েছে তারই অংশ হিসেবে এখন সেই অনুষ্ঠানমালা কিন্তু চলছে। আমরা দেখেছি যে সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কিন্তু এবং 31 বার তোপধ্বনির মাধ্যমে কিন্তু স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয় এবং এরপর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয় আমরা দেখেছি। এরপর এখন যে গজনবী স্টেডিয়ামে রয়েছি এখানে কিন্তু যে কুচকাওয়াজ এবং সমাবেশ চলছে এবং সেটি এই মুহূর্তে চলছে। ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান এবং পুলিশ সুপার শরীফুল হক কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এই অনুষ্ঠানগুলোতে আসলে এই কর্মসূচিগুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাগণ কিন্তু অংশগ্রহণ করেছেন। বলা যায় যে সর্বস্তরের মানুষ কিন্তু মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসে অংশগ্রহণ করেছেন এবং দিনব্যাপী যে অনুষ্ঠান, এরপর শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্বর্ধনা অনুষ্ঠান রয়েছে এবং ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু রয়েছে। দিনব্যাপী যে নানা যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু চলবে। জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এই কর্মসূচি কিন্তু দিনব্যাপী চলবে। তো এ ছিল আমার কাছে বলাতে যে স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে স্নেহার কাছে। স্নেহা। সালেহ এবং ছোটন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম মৌলভীবাজার এবং ভোলা থেকে মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং কর্মসূচি সম্পর্কে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বুধবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম, ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিসেম্বর থেকে জুন 6 মাস পর্যন্ত কোনো স্পষ্ট রোড ম্যাপ ঘোষণা করেনি প্রধান উপদেষ্টা। আর নির্বাচন না দিলে সংকট কাটবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এছাড়া আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃতি করেছে সেভাবে যেন আর ইতিহাস বিকৃতি না হয় সে প্রত্যাশাও জানান মির্জা ফখরুল। সরকার অতি দ্রুত তারা ন্যূনতম সংস্কারগুলো করে অর্থাৎ যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন তারা নির্বাচনের ঘোষণা দেবেন। উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোড ম্যাপের কথা বলেন। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নিয়ে জানাতে নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন ও শুভ কুমার ঘোষ। প্রথমে যাচ্ছি নারায়ণগঞ্জে। বিল্লাল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? বিল্লাল, যেমনটি বলছিলাম, ঈদের ঘরমুখ মানুষের যাত্রা শুরু হয়েছে। এক্ষেত্রে মহাসড়কে ব্যস্ততা কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন যাত্রীদের কোনো ভোগান্তি রয়েছে কিনা, কি বলছেন যাত্রীরা? স্নেহা, ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়ক এই ঈদযাত্রায় ঘরমুখ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই দুই মহাসড়কে প্রতি বছর প্রায় কোটি মানুষ রাজধানী ছেড়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো এই দুই মহাসড়ক ঘিরে আরো দুদিন আগে থেকেই যে ঘরমুখ মানুষের যাত্রা সেটি শুরু হয়েছে। গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু এই মহাসড়কে মানুষের চাপ কিছুটা বেড়েছে। তবে যেহেতু আগামীকাল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সহ পোশাক কারখানাগুলো খোলা রয়েছে, এই কারণে তার পরের দিন মূলত এই দুই মহাসড়কে সর্বোচ্চ মানুষের যে ঢল সেটি কিন্তু নামবে। আমরা এই মহাসড়কের শিমুলের এলাকাতে আছি এবং সাইনবোর্ড এলাকাতে আমরা একটু দেখাতে চাই যে যাত্রীরা অপেক্ষা করছেন
তাদের যে যানবাহন সেটি আসলে কখন আসবে সেই জন্য আমরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আগের তুলনায় আজকে সকাল থেকে তাদের কাছ থেকে কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, অর্থাৎ যেই টিকিটের দাম আগে ছিল 300 থেকে 350 টাকা, সেই টিকিট 400 টাকা নেওয়া হচ্ছে। এই ধরনের বিষয়গুলো বলেছেন এবং যাত্রীরা যদি বলছেন যে নির্ধারিত সময় এখনই আসলে তারা গাড়ি পাচ্ছেন না, এই ভোগান্তিটি তারা তাদের করতে হচ্ছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোথাও যানজটের আমরা তেমন কোনো খোঁজ পাইনি, কারণ এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ইউটার্ন নির্মাণ করার কারণে এই মহাসড়কে আসলে যানজটের আশঙ্কা নেই। তবে মেঘনা টোল প্লাজাতে সেখানে যদি যানবাহনের বাড়তি চাপ থাকে সেই ক্ষেত্রে হয়তো একটি যানজটের শঙ্কা রয়েছে। তবে ভোগান্তির কারণ হিসেবে আমরা মনে করছি যে ঢাকা সিলেট মহাসড়ক, এই মহাসড়কে আসলে 2 লেনের যানবাহনগুলো চলাচল করছে এবং 4 লেন যে নির্মাণটা সেটি চলছে এবং এই সড়কে বিভিন্ন জায়গায় খরাখণ্ড থাকার কারণে আসলে যানবাহনগুলো ধীরগতি রয়েছে। তবে মহাসড়কে মানুষের যে বাড়তি ঢল কিংবা যানবাহনের বাড়তি চাপ সেটি এখনো শুরু হয়নি। সেটি শুরু হইলে হয়তো যাত্রীদের যে ভোগান্তি সেটি হয়তো কিছুটা এখন থেকে আরো বাড়বে। তো এ হচ্ছে আমার কাছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই 2 মহাসড়ক থেকে আজকে এই মুহূর্তে সবশেষ। আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানতে সেখানে যাব। আমাদের সহকর্মী শুভ আছেন সেখানে। শুভ, জানাবেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবশেষ পরিস্থিতি। বিলাল, সিরাজগঞ্জের মহাসড়কে কিন্তু ঈদ যাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। নারীর টানে মানুষজন কিন্তু তার প্রিয়জনের কাছে ফিরতে শুরু করেছেন। আমরা এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু মহাসড়কে যানবাহনের চাপটা একটু বাড়তে শুরু করেছে। তবে পূর্ণ ঈদ যাত্রা শুরু হতে কিন্তু আরো 2-1 দিন সময় লাগবে, এমনটাই বলছেন কর্তৃপক্ষ। এবং ইতিমধ্যে গতকালকে থেকেই কিন্তু হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাইওয়ে ইতিমধ্যে 150 জন সদস্য মোতায়েন করেছেন এবং আগামীকাল থেকে অথবা আজকে সন্ধ্যা থেকেই, আজকে রাত্রি থেকেই কিন্তু মূলত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েনটা হয়ে যাবে। তাদের পক্ষ থেকেও কিন্তু 644 জন পুলিশ সদস্য মোতায়েন করা হবে। আমরা কিন্তু কথা বলেছি যারা যাত্রীরা আসছেন প্রথম সময়ে, যারা ঢাকা থেকে নারী প্রিয়জনের কাছে ফিরছেন তাদের সঙ্গে, তারা কিন্তু বলছেন যে এবারে এই যাত্রাটা অনেকটাই স্বস্তির হচ্ছে। এখন পর্যন্ত এই মহাসড়কে কোনো ভোগান্তির মতো অবস্থা হয়নি। এমনকি আপনাকে একটু অবগত করতে চাই যে মহাসড়কে যেহেতু 4 লেনের পুরো কাজটা হয়ে গিয়েছে, পাশাপাশি আন্ডারপাস, ওভারপাস গুলো খুলে দেওয়া হয়েছে, এর ফলে কিন্তু মহাসড়কে এবার ভোগান্তি হবে না বলে মনে করছেন সবাই। আমরা একটু সার্বিক প্রস্তুতি এবং ঈদ যাত্রা এখন পর্যন্ত মানুষ কেমন আসছেন বাড়িতে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট জাহিদ হাসানের সঙ্গে। জাহিদ, বলবেন যে এখন এই পর্যন্ত মহাসড়কের সার্বিক অবস্থা কেমন আছে? আপনারা ঈদ যাত্রা নির্বিঘ্ন এবং নিরাপদ করতে কতটুকু প্রস্তুত আছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুলকে বলা হয় এবং প্রতি বছরই হাটিকুমরুলকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় আমরা হাটিকুমরুল হাইওয়ে থানা এবারও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ বগুড়া, রিজন বগুড়া স্যারের সার্বিক দিক নির্দেশনা এবং অফিসার ইনচার্জ হাটিকুমরুল হাইওয়ে থানা স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবার বাড়তি নিরাপত্তা হিসাবে আমাদের পর্যাপ্ত মোবাইল টিম, পিকেট টিম এবং এর আরেকটা খুশি সংবাদ যে আমরা বলতে পারি যে বগুড়া থেকে ঢাকাগামী যে একটা লেন আপনারা জানেন যে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং সব বিষয় বিবেচনা করে আমরা এবার বলতে পারি যে হাটিকুমরুল হাইওয়ে থানা উত্তরবঙ্গমুখী ঈদ যাত্রীদেরকে আমরা একটা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় ঈদ যাত্রা উপহার দিতে পারবো বলে এবার আমরা আশা ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা জাহিদ, যেমনটা বলছিলেন যে এবারে ঈদ যাত্রা কিন্তু তারা সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় করবেন এমনটাই প্রত্যাশা করছে এবং এই হাটিকুমরুল গোলচত্বরে এসেই কিন্তু আসলে মূলত উত্তরবঙ্গের গাড়িগুলো সব ভাগ হয়ে যাচ্ছে উত্তর এবং উত্তর দক্ষিণাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চলের 22 জেলার গাড়িগুলো, যার ফলে কিন্তু এই জায়গাতে একটা অতিরিক্ত চাপ পড়ে থাকে এবং এই চাপটা কিছুটা লাঘবের জন্য কিন্তু যে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের কাজটা চলছে, সেই ইন্টারচেঞ্জের যে বগুড়া থেকে ঢাকাগামী যে সার্ভিস সড়ক আছে সেই সার্ভিস সড়কটা কিন্তু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। ফলে এবারে ঈদ যাত্রাটা কিন্তু অনেকটা নির্বিঘ্ন হবে বলে মনে করা হচ্ছে। স্নিগ্ধা, বিল্লাল এবং শুভ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম ঈদ যাত্রায় মহাসড়কের খবরাখবর। রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় সরকারি খাল ভরাট করে জমি দখলের অভিযোগ উঠেছে ভূমিদস্যুদের বিরুদ্ধে। শুধু খাল দখলই নয়, ব্যক্তি মালিকানাধীন জমি দখলেরও অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে। খাল পুনরুদ্ধারের ঈদের পর উচ্ছেদ অভিযানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
দেলোয়ার হোসেনের ক্যামেরায় এনআই নাহিদের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ মেট্রো হাউজিং এলাকার হাইক্কার খাল। একসময় এটির প্রশস্ততা বেশি থাকলেও এখন এটিতে থাবা পড়েছে ভূমিদস্যুদের। কাগজপত্র বলছে এ খালের জমিটি পুরোপুরি সরকারি, কিন্তু 5 আগস্টের পর রাতের আধারে এলাকার প্রভাবশালী কয়েকজনের নেতৃত্বে চলে দখল উৎসব। অবৈধভাবে করা হয় ভরাট, এতে সরু হয়ে অস্তিত্ব হারানোর পথে খালটি। ওই জায়গাটায় দেখছি খাল, এখন রাত্রে ওই জায়গাটা ভরাট করে ফেলছে। সরকার পদত্যাগ করার পর থেকে এই জায়গাটা আস্তে আস্তে রাত্রে করে বইরা ফেলতেছে। এলাকাবাসী বলছেন হাইক্কার খাল দখলের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় ফারুক হোসেন, সুলাইমান রতন, রহমত আলী, ওমর আলী, মোশাররফ হোসেন এবং নেক মোহাম্মদ সহ আরও অনেকে। দখল হওয়া খাল উদ্ধারে উত্তর সিটিকে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখন যদি সরকারে এটা যদি আবেদন করে, সরকার যদি এটা যদি চায়, এটা যদি সরকারের আন্ডারে থাকে, তাহলে অবশ্যই সরকার এটা যাচাই করুক, কিংবা যে এই কাজ করছে হেরে আলতায় আনাক, হেরে দোষী হইয়া শাস্তি দেওয়া হোক। শুধু খালি নয়, স্থানীয় কিশোর গ্যাংয়ের সহযোগিতায় ব্যক্তি মালিকানাধীন জমি দখলেরও অভিযোগ উঠেছে এ চক্রের বিরুদ্ধে। তাদের জমি উদ্ধারে সরকারি হস্তক্ষেপ চান তারা। খালসহ বর্তমানে ব্যক্তি মালিকানার জায়গাও বিভিন্ন জাল ভুয়া দলিল হিসাবে ভোগ দখল এবং ভূমিদস্যুতা করে আসছে। আমরা আসলে মেট্রো হাউজিং এলাকাবাসী, ওই এলাকাবাসী এর থেকে পরিত্রাণ চাই, সুষ্ঠু বিচার চাই। আমরা এটা দখল করে সরকারের জায়গা দখল করতেছে, যারা দখল করছে এগুলো শাস্তি দাবি চাই, আমরা এগুলো বিচার চাই। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, চিহ্নিত ভূমিদস্যুদের আইনের আওতায় আনতে ও ভূমিখেকুদের দখল থেকে সরকারি জমি উদ্ধারে অচিরেই পদক্ষেপ নেওয়া হবে। যারাই অবৈধ দখলদার করুক, আমরা প্রথমে খালের সীমানা নির্ধারণের কাজ করছি। ভবিষ্যতে সীমানা নির্ধারণ হওয়ার পর আমাদের সীমানার মধ্যে যাই কিছু করবে, আমরা এটা ভাঙার জন্য বা উচ্ছেদের জন্য যথাযথ আইনি প্রক্রিয়া ব্যবস্থা নিব। সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখলের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন তারা। না না, কোথায় যাবে, আমি কেন খাল মতো যাব। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। প্রায় 200 বছর আগে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন এখন তৈরি হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। 12 হাত লম্বা আর কার্পাসের সুতায় এই মসলিন তৈরি করছে স্থানীয় এক উদ্যোক্তা। ঈদ ঘিরে নানা ডিজাইনে হাতে তৈরি এই মসলিন দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও। তাঁতিদের প্রত্যাশা, সরকারের সহযোগিতা পেলে সোনালী ঐতিহ্যের ঢাকাই মসলিন আবারও বিশ্ব মাতাবে। বিল্লাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। কার্পাসের মিহি সুতায় নানা ডিজাইনের ঢাকাই মসলিন শাড়ি তৈরি করছেন রূপগঞ্জ নোয়াপাড়া গ্রামের তাঁতি আলামিন। এ পর্যন্ত 300 থেকে 400 কাউন্টের সুতা দিয়ে 9টি মসলিন শাড়ি তৈরি হয়েছে তার তাঁতখানায়। প্রতিটি শাড়ির দৈর্ঘ্য 6 গজ এবং প্রস্থ 47 ইঞ্চি, ওজন প্রায় 250 গ্রাম। আংটির ভেতর দিয়ে চলা ডিজাইন আর সুতার কাউন্টের ওপর নির্ভর করে প্রত্যেকটি শাড়ি তৈরিতে 3 থেকে 4 লাখ টাকা খরচ হয়। দেশের ঐতিহ্য কিভাবে ফিরে আনা যায়, মসলিন হলো সর্বনিম্ন 4 লক্ষ টাকা, এতে আপনার 8 লক্ষ 9 লক্ষ। যদি সরকারি কোনো সহযোগিতা ভাবে আমি পাই, তাহলে হয়তো আমার আশা আছে আরো বড় আসরে শিখানো। 2013 সালে নোয়াপাড়ায় বিসিক জামদানি পল্লীর তাঁতি আলামিনের মাধ্যমে ঐতিহ্যবাহী এ মসলিন শাড়ি তৈরির উদ্যোগ নেয় দৃক গ্যালারি। দেশের গণ্ডি পেরিয়ে এখন এই মসলিন বিক্রি হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। বেঙ্গল মসলিন কেন্দ্র নামে ছোট্ট একটি কক্ষে আলামিন এবং আরো বেশ কয়েকজন পারদর্শী মসলিন তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। ঈদ ঘিরে 25 লাখ টাকা মসলিন বিক্রির প্রত্যাশা তাঁতিদের। এটা যেরকম 300 কাউন্টের সুতা, এটার উপর আছে 500 কাউন্টের সুতা মসলিন। এই শাড়িটা বুনতে অনেক খুব কষ্ট হয়, সবাই এই মসলিন শাড়িটা তৈরি করতে পারে না। তুলা থেকে তৈরি সূক্ষ্ম সুতায় বানানো এই মসলিন বাণিজ্যিকভাবে এখনো বিক্রি শুরু না হলেও আসছে প্রাতিষ্ঠানিক অর্ডার। পাশাপাশি তাঁত বোর্ডের সহায়তায় ঢাকায় মসলিন তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। বড় ধরনের কোনো প্রতিষ্ঠান যদি অর্ডার দিয়ে থাকে তাদেরকে, তাহলে তারা সাধারণত সেভাবে করে থাকে। বাণিজ্যিকভাবে মসলিনের প্রচলনটা এখনও আমাদের জামদানি শিল্পনগরীতে ওরকম না। আর মসলিনের সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে তাঁতি ও উদ্যোক্তাদের সরকারি সহায়তার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও জানান জেলা প্রশাসক। আমরা আরো বেশি ট্রেনিং দিয়ে
এবং এই শিল্পকে আবার কিভাবে আমরা আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে পারি আমরা সেই চেষ্টা করব। প্রায় 200 বছর আগে ঢাকার মেঘনা ও শীতলক্ষ্যা নদীর তীরে কার্পাসের সুতা থেকে তৈরি করা হতো এই মসলিন। তবে ব্রিটিশ শাসনামলে কারখানায় বানানো কাপড় ছড়িয়ে পড়লে হারিয়ে যায় মসলিন। নিউজ ডেস্ক, দেশ টিভি।